জাভাস্ক্রিপ্টে কোড করতে গিয়ে ফেচ ডট দেন অথবা মডার্ন এসিঙ্কেওয়েট তো আমরা সবাই হামেশাই ব্যবহার করি, তাই না? ইন্টারনেট ঘাটলে প্রমিস কিভাবে ব্যবহার করতে হয় তার উপর হাজার হাজার টিউটোরিয়াল পাবেন। কিন্তু ভাই, কখনো কি রাতে ঘুমানোর আগে আপনার মাথায় এই প্রশ্নটা এসেছে, এই প্রমিস অবজেক্টটার একদম ভেতরে, মানে আন্ডার দ্য হুড আসলে কি ঘটে? জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কিভাবে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা একটা অ্যাসিঙ্ক্রোনাস কাজকে ট্র্যাক করে? সে কিভাবে বুঝে যে কাজটা সাকসেসফুল হয়েছে নাকি ফেইল করছে? আর এই যে আমরা চেইনিং করি, একটার পিঠে আরেকটা মেথড লাগাই, এইটার পেছনের পিওর ইঞ্জিনিয়ারিং লজিকটা কি? আজকের এই ভিডিওটা কোনো সাধারণ টিউটোরিয়াল না। আজকে আমরা এই ব্ল্যাক বক্সটাকে ভেঙে একদম চুরমার করে ফেলবো। একদম ছোট একটা প্রবলেম থেকে শুরু করে লজিকের মতো আলো ছড়াতে ছড়াতে এমন এক জায়গায় যাব যেখানে আমরা নিজেরা জাভাস্ক্রিপ্টের প্রমিস ইঞ্জিনটা একদম স্ক্র্যাচ থেকে কোড করে বানাবো। হ্যাঁ, কোনো থার্ড পার্টি লাইব্রেরি বা বিল্ট ইন প্রমিস না, নিজেদের একটা কাস্টম মাই প্রমিস ক্লাস বানাবো। এই টিউটোরিয়ালটা শেষ করার পর প্রমিস আপনার কাছে আর কোনো ম্যাজিক মনে হবে না, আপনি নিজে একটা প্রমিস ইঞ্জিন আর্কিটেক্ট করতে পারবেন। সো আপনার ফেভারিট কোড এডিটর আর টার্মিনাল ওপেন করে বসে পড়ুন। লেটস ডাইভ ডিপ। প্রমিস ঠিক কেন তৈরি হয়েছিল সেটা না জানলে আপনি এর ভেতরের আর্কিটেকচার ফিল করতে পারবেন না। চলুন একটু অতীতে ফিরে যাই। যখন জাভাস্ক্রিপ্টে প্রমিস বলতে কিচ্ছু ছিল না, তখন এসিঙ্ক্রোনাস কাজ হ্যান্ডেল করার জন্য একমাত্র হাতিয়ার ছিল আমাদের কলব্যাক ফাংশন। চলেন কোডে যাই। স্ক্রিনে এখন যেই কোডটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটার দিকে একটু তাকান তো। একটা কাজের উপর আরেকটা কাজ ডিপেন্ডেন্ট, তাই না? ইউজার ডেটা পাওয়ার পর অর্ডার ফেচ করে, অর্ডারের পর ডিটেইলস, তারপর শিপিং স্ট্যাটাস। খেয়াল করুন, কোডটা নিচের দিকে না গিয়ে ডান দিকে বেঁকে যাচ্ছে, তাই না? একেই আমরা বলি কলব্যাক হেল বা পিরামিড অফ ডুম। কিন্তু ভাই, এটার প্রবলেম কি শুধু দেখতেই খারাপ হওয়া? একদমই না। এখানে যদি কোনো একটা স্টেপে এরর বা বাগ আসে, তবে প্রতিটা লেভেলে আলাদা আলাদা করে ট্রাই ক্যাচ বা এরর হ্যান্ডেল করার চরম নাইটিমেয়ার ছিল। আর সবচেয়ে মারাত্মক যে ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা এখানে হতো, সেটা বড় বড় সফটওয়্যার আর্কিটেক্টরা বলেন ইনভার্সন অফ কন্ট্রোল, যাকে সংক্ষেপে আইওসি বলা হয়। ঠিক আছে, এটা অনেকেই অনেক জায়গায় আপনারা এই নামটা শুনে থাকবেন, আইওসি। এর মানে কি? এর মানে হলো, আপনি যখন আপনার কোডের কন্ট্রোল একটা থার্ড পার্টি ফাংশনের ভেতরে কলব্যাক হিসেবে ছেড়ে দিচ্ছেন, আপনি তখন অন্ধের মতো তাকে বিশ্বাস করছেন। সে আপনার ফাংশনটাকে আদৌ কল করবে কিনা, নাকি ভুল করে দুইবার কল করে আপনার পেমেন্ট গেটওয়েতে ডাবল চার্জ বসিয়ে দেবে, তার কোনো গ্যারান্টি আপনার কাছে নেই। আপনি আপনার নিজের কোডের কন্ট্রোল হারিয়ে ফেলেছেন। এই জঘন্য প্রবলেম থেকে মুক্তি পেতেই জাভাস্ক্রিপ্ট টিম নিয়ে আসলো প্রমিস। টেকনিক্যাল ভাষায় যাওয়ার আগে বাস্তব জীবনের একটা উদাহরণ মাথায় গেঁথে নেন। আপনি ঢাকায় একটা নাম করা কাচ্চির দোকানে গেলেন, কাউন্টারে টাকা দেওয়ার পর তারা কি আপনাকে সাথে সাথে কাচ্চি দিয়ে দেয়? না, একটু সময় তো লাগে, তাই না? তারা আপনাকে কাচ্চির বদলে একটা প্লাস্টিকের ইলেকট্রনিক টোকেন বা ফুড বিজার দিয়ে দেয়, তাই না? এই যে বিজারটা বা টোকেনটা আপনার হাতে আসলো, এটাই কিন্তু একটা প্রমিস। এটা আপনাকে একটা রিটেন গ্যারান্টি বা কথা দিচ্ছে যে ভবিষ্যতে যখন কাচ্চি রেডি হবে, এই বিজারটা লাইট জ্বলবে আর কাঁপবে। আর যদি কোনো কারণে চাল শেষ হয়ে যায় বা বিরিয়ানি পুড়ে যায়, তবে কাউন্টার থেকে আপনাকে ডেকে বলবে, ভাই, মাপ চাওয়া ছাড়া উপায় নাই, টাকা ফেরত নেন। ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্টের প্রমিস হলো একটা স্পেশাল অবজেক্ট, যার তিনটা ইন্টারনাল স্টেট বা অবস্থা থাকে। এক, পেন্ডিং বা প্রাথমিক অবস্থা, যখন আপনার কাচ্চি রান্না হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডে এসিঙ্ক্রোনাস কাজ প্রসেস হচ্ছে। দুই, ফুলফিল বা সাকসেস অবস্থা, আপনার হাতের রেজাল্ট রেডি। এবং তিন, রিজেক্টেড, মানে অপারেশন ফেইল্ড, আপনার হাতে একটা এরর বা রিজন আছে। এখানে একটা কোর আর্কিটেকচারাল রুল মনে রাখবেন। একটা প্রমিজের স্টেট যখন একবার পেন্ডিং থেকে ফুলফিল বা রিজেক্ট হয়ে যায়, সেটিকে আর কখনোই চেঞ্জ করা যায় না। একে বলে ইমিউটেবিলিটি অফ স্টেট। বিজার একবার সাকসেসফুলি কাঁপলে কাচ্চি আপনার, ওটা আর কেউ ফেরত নিতে পারবে না। থিওরি তো অনেক হলো, এবার চলেন আমরা ডিরেক্ট কোডে নেমে যাই। আমরা জাভাস্ক্রিপ্টের নিজস্ব ক্লাসের কনসেপ্ট ব্যবহার করে আমরা আমাদের কাস্টম প্রমিস ইঞ্জিন তৈরি করব, যার নাম দেব মাই প্রমিস। চলুন বেসিক স্ট্রাকচারটা দাঁড় করাই। প্রথমে আমরা মাই প্রমিস নামে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। এই ক্লাসের ভিতরে আমরা একটা কনস্ট্রাক্টর বানালাম, যেটার প্যারামিটার হিসেবে এক্সিকিউটর নামে একটা ফাংশন রিসিভ করবে। কনস্ট্রাক্টরের ভেতরে আমরা শুরুতেই প্রমিজের স্টেট সেট করে দিলাম পেন্ডিং, আর রেজাল্ট বা এরর সেভ করে রাখার জন্য ভ্যালু নামে একটা প্রপার্টি নিলাম, যার মান দিলাম আনডিফাইন্ড। এরপর ইন্টারনাল রিজলভ ফাংশনটা বানালাম। এই ফাংশনের ব্লকে বলে দিলাম স্টেট যদি পেন্ডিং না থাকে, তাহলে এখান থেকেই রিটার্ন করে যাও। কারণ ওই যে বললাম, স্টেট একবার চেঞ্জ হলে আর বদলাবে না। আর যদি পেন্ডিং থাকে, তাহলে স্টেটটাকে বদলে ফুলফিল্ড করে দাও। আর সাথে যে রেজাল্টটা আসলো, সেটা আমাদের ভ্যালুর ভেতরে সেভ করে রাখো।
ঠিক একইভাবে আমরা একটা রিজেক্ট ফাংশন বানালাম, যেটা স্টেটকে রিজেক্টেড করে দেয় এবং এররটাকে সেভ করে। সর্বশেষে কনস্ট্রাক্টরের ব্লকে একদম নিচে এসে ইউজারের পাঠানো ওই এক্সিকিউটর ফাংশনটাকে আমরা সাথে সাথে কল করে দিলাম, আর তার ভেতরে আমাদের বানানো রিজলভ এবং রিজেক্ট ফাংশন দুটো পাস করে দিলাম। একটু গভীরভাবে লজিকটা বুঝেন তো। আমরা যখন পুট করার সময় লিখি নিউ প্রমিস আর ভেতরে একটা ফাংশন পাস করি, সেটাই হলো আমাদের এক্সিকিউটর ফাংশন। ক্লাসটি মেমোরিতে তৈরি হওয়ার সাথে সাথেই কনস্ট্রাক্টরের ভেতরে এই এক্সিকিউটরটা রান হয়ে যায়। এবার আমাদের এই জমানো ডাটাটা বাইরে আনার জন্য ডট দেন মেথড লাগবে না? চলেন ক্লাসের ভেতরে দেন মেথড লিখে ফেলি। আমরা দেন নামে একটা ফাংশন নিলাম, যেটা অন ফুলফিল্ড নামে একটা কলব্যাক ফাংশন রিসিভ করবে। একদম পানির মতো সহজ হিসাব। ভেতরে একটা কন্ডিশন দিয়ে চেক করলাম, যদি আমাদের প্রমিজের স্টেট ফুলফিল্ড হয়ে থাকে, তবে ইউজারের দেওয়া ওই অন ফুলফিল্ড ফাংশনটাকে আমাদের জমানো ভ্যালু দিয়ে কল বা ফায়ার করে দাও। চলুন এটা একটু টেস্ট করে দেখি। আমরা আমাদের মাই প্রমিস ক্লাসটাকে কল করলাম এবং ভেতর থেকে একটা মেসেজ দিয়ে সাথে সাথেই রিজলভ করে দিলাম। এরপর ডট দেন দিয়ে মেসেজটা কনসোল ডট লক করলাম। আমরা যদি আমাদের টার্মিনালে ফাইলটা রান করি, আউটপুট আসবে কোড কাজ করছে ভাই, দারুণ তাই না? আমাদের মিনি প্রমিসটা সাকসেসফুলি কাজ করছে। কিন্তু গল্পে এখনই টুইস্ট আসবে। ভোরের সূর্য কেবল ফুটতে শুরু করেছে, আসল তীব্র আলো তো এখনো বাকি। আমাদের বানানো প্রমিসটা কিন্তু সিঙ্ক্রোনাসলি কাজ করছে। আমরা সাথে সাথেই রিজলভ কল করে দিয়েছি, কিন্তু প্রমিস তো আমরা সিঙ্ক্রোনাস কোড লেখার জন্য বানাইনি। আমরা বানিয়েছি অ্যাসিঙ্ক্রোনাস বা ব্যাকগ্রাউন্ডের কাজের জন্য। চলেন এবার আমাদের কোডে একটা রিয়েল অ্যাসিঙ্ক্রোনাস এলিমেন্ট, যেমন একটা সেট টাইম আউট ফাংশন কল করে দেখি কি ঘটে। আমরা এবার প্রমিজের ভেতরে একটা সেট টাইম আউট দিয়ে বললাম 1 সেকেন্ড পরে ডাটা দাও। এরপর বাইরে থেকে ডট দেন দিয়ে ডেটাকে ধরতে চাইলাম। টার্মিনালে রান করি, আই হাই কোড তো সাইলেন্ট, ফেল করলো। টার্মিনালে কোনো আউটপুটই আসলো না। কেন? থট প্রসেসটা খুব ঠান্ডা মাথায় বুঝেন তো। জাভাস্ক্রিপ্ট যখন লাইনের পর লাইন কোড এক্সিকিউট করছিল, সেই কনস্ট্রাক্টরের ভেতরে গিয়ে সেট টাইম আউট দেখলো, যেহেতু এটা এসিঙ্ক্রোনাস ইঞ্জিন, এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিল। এরপর সে ইন্টারনাল 1 সেকেন্ড টাইমারের জন্য অপেক্ষা না করে সাথে সাথে নিচের লাইনে এসে ডট দেন কল করে দিল। কিন্তু ঠিক ওই মুহূর্তে আমাদের প্রমিজের স্টেট কি ছিল? কাজ তো এখনো শেষ হয়নি, সো স্টেট ছিল পেন্ডিং। আর আমাদের দেন মেথডের ভেতরের লজিকটা খেয়াল করেন, সে শুধু স্টেট যদি ফুলফিল হয় তবেই রান করতে পারে। পেন্ডিং হলে সে কি করবে তা তো আমরা আমাদের ইঞ্জিনকে বলে দেই নাই, তাই না? সো জাস্ট ইগনোর করে চলে গেছে এখান থেকে। তাহলে আসল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হলো, যদি প্রমিস পেন্ডিং অবস্থায় থাকে, তবে ডট দেনের ভেতরে ফাংশনটাকে সাথে সাথে এক্সিকিউট না করে মেমোরিতে কোথাও জমিয়ে রাখতে হবে, যেন ভবিষ্যতে যখন 1 সেকেন্ড পার হবে আর ব্যাকগ্রাউন্ডে কাজটা সাকসেসফুলি রিজলভ হবে, তখন ওই জমানো ফাংশনগুলোকে ডেকে এনে কোড সহ রান করানো যায়। এই মারাত্মক প্রবলেমটা সলভ করার জন্য আমাদের ক্লাসের ভেতরে একটা ইন্টারনাল মেমোরি ড্রয়ার বা একটা কলব্যাক স্টোর বানাতে হবে। আমরা ক্লাসের কনস্ট্রাক্টরে অন ফুলফিল কলব্যাকস নামে একটা ফাঁকা এরে বা লিস্ট নিলাম। এরপর আমাদের ডট দেন মেথডের ব্লকের ভিতরে গিয়ে নতুন একটা কন্ডিশন যোগ করলাম। বলে দিলাম, যদি স্টেট এখনো পেন্ডিং থাকে, তাহলে কলব্যাক ফাংশনটাকে সরাসরি রান না করে ওই ফাঁকা এরের ভেতরে পুশ করে জমিয়ে রেখে দাও। আর আমাদের ইন্টারনাল রিজলভ ফাংশনের ভেতরে গিয়ে বলে দিলাম, যখনই তুমি কল হবা আর স্টেটকে ফুলফিল করবা, সাথে সাথে ওই ড্রয়ারের বা এরের ভেতরে জমে থাকা সব ফাংশনের উপর ফর ইচ লুপ চালিয়ে তাদের সবাইকে ডাটা সহ এক্সিকিউট করে দিবা। লজিকটা এবার মনোযোগ দিয়ে ফিল করেন। যখন আমাদের প্রমিসটা পেন্ডিং অবস্থায় আছে, তখন ডট দেন কল হলে সে কোড এক্সিকিউট না করে ভদ্রলোকের মতো ফাংশনটাকে এরেতে পুশ করে রেখে দেয়। 1 সেকেন্ড পর যখন ব্যাকগ্রাউন্ডে সেট টাইম আউট ফায়ার হয় আর আমাদের ইন্টারনাল রিজল্ট মেথডটা ডাক পায়, তখন সে স্টেট বদলে ফুলফিল করে দেয় এবং ড্রয়ারের লুপ চালিয়ে জমে থাকা সব ফাংশনকে ডাটা সহ এক্সিকিউট করে দেয়। চলুন এবার টার্মিনালে আমাদের কোডটা রান করে টেস্ট করে দেখি। খেয়াল করুন, ঠিক 1 সেকেন্ড পর আমাদের জমানো ফাংশনটা রান হলো এবং আউটপুট আসলো। 1 সেকেন্ড পর ডাটা আসলো। দিস ইজ পিওর আর্কিটেকচার ভাই। আমরা সাকসেসফুলি অ্যাসিঙ্ক্রোনাস প্রমিস হ্যান্ডেল করে ফেলেছি। এবার আসি প্রমিসের সবচেয়ে বিউটিফুল ফিচারে, প্রমিস চেইনিং। আমরা একটার পিঠে আরেকটা ডট দেন লাগিয়ে ডাটা পাস করি, কিন্তু এটা আন্ডার দ্য হুড কিভাবে কাজ করে সবসময় একটা কথা মাথায় গেঁথে নেন। প্রতিটা ডট দেন মেথড কিন্তু আগের প্রমিসটাকে রিটার্ন করে না, সে সম্পূর্ণ নতুন আরেকটা প্রমিস রিটার্ন করে। নতুন প্রমিস রিটার্ন করে দেখেই আমরা তার লেজে আবার আরেকটা ডট দেন জুড়ে দিতে পারি। কনসেপ্টটা কোডে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ডট দেন ফাংশনের ভেতরে রিটার্ন নিউ মাই প্রমিস লিখে দিলাম এবং আগের দেন ফাংশনের যে রিটার্ন ভ্যালু সেটাকে ক্যাচ করে নতুন প্রমিসের রিজলভের ভেতরে পাস করে দিলাম।
এই যে এই চেইনিংটা বানালাম, চলুন এইটাকে আমরা একটু টেস্ট করে দেখি কাজ করছে কিনা। আমরা আমাদের কোডের নিচে এসে দেন মেথডের ভেতর থেকে রিটার্ন করলাম আমাদের ডেটা, আর সাথে যোগ করে দিলাম স্ট্রিং চেইন। এরপর তার ঠিক নিচেই আরেকটা ডট দেন লাগিয়ে ডাটাকে কনসোল ডট লগ করলাম। টার্মিনালে এখন যদি রান করি, আউটপুট আসবে প্রথম লাইনে ফার্স্ট 1 সেকেন্ড পরে ডাটা আসলো, আর দ্বিতীয় লাইনে আসবে সেকেন্ড 1 সেকেন্ড পর ডাটা আসলো চেইনড, তাই না? দেখলেন তো, এই কারণেই পাইপলাইনের মতো ডাটা এক চেইন থেকে আরেক চেইনে সুন্দরভাবে ট্রান্সফর্ম হতে হতে ট্রাভেল করতে পারে। এখন আপনি বলতে পারেন, ভাই আমরা তো জুস একটা কাস্টম প্রমিস ইঞ্জিন বানিয়ে ফেললাম, তাহলে জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল প্রমিস ইঞ্জিনের সাথে আমাদের তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে এক্সিকিউশন অর্ডারে বা টাইমিংয়ে। চলুন এবার একটা মাথা নষ্ট করে এক্সপেরিমেন্ট করি। আমরা স্ক্রিনে পরপর 4টা কনসোল ডট লগ লিখলাম। প্রথমে লিখলাম স্টার্ট, এরপর একটা 0 মিলি সেকেন্ডের সেট টাইম আউট কল করে ভিতরে লিখলাম ম্যাক্রো টাস্ক। এরপর জাভাস্ক্রিপ্টের রিয়েল প্রমিস রিজলভ করে ডট দেনের ভিতরে লিখলাম মাইক্রো টাস্ক, আর একদম শেষে লিখলাম এন্ড। এই কোডটার আউটপুট সিরিয়াল কি হওয়া উচিত? সেট টাইমের টাইমও 0, মানে কোনো ডিলে নাই, আর প্রমিজও সাথে সাথে রিজলভ হচ্ছে। লজিক্যালি সিরিয়াল হওয়া উচিত 1 2 3 4, তাই না? কিন্তু আপনি যদি একটা টার্মিনালে রান করেন, দেখবেন আগে স্টার্ট প্রিন্ট করলো, এরপর এন, এরপর প্রিন্ট হলো প্রমিজের মাইক্রো টাস্ক, আর একদম শেষে গিয়ে প্রিন্ট হলো সেট টাইম আউটের ম্যাক্রো টাস্ক। অবাক করা বিষয়, 0 মিলি সেকেন্ডের সেট টাইম আউট থাকা সত্ত্বেও প্রমিস কেন বাজি মেরে আগে রান হয়ে চলে গেল? এখানেই চলে আসে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনের কোর আর্কিটেকচার, ইভেন্ট লুপ আর মাইক্রো টাস্ক কিউ। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের কাছে সব এসিঙ্ক্রোনাস কাজ সমান না, সে কাজগুলোকে দুইটা আলাদা লাইনে দাঁড় করাই। 1 নাম্বার লাইন হলো ম্যাক্রো টাস্ক কিউ, এখানে দাঁড়াই সেট টাইম আউটের মতো রেগুলার কাজগুলো। আর 2 নাম্বার লাইন হলো মাইক্রো টাস্ক কিউ, এখানে দাঁড়াই প্রমিজের কলব্যাকগুলো। আর এই লাইনটা হলো জাভাস্ক্রিপ্টের ভিআইপি লাইন। ইভেন্ট লুপের সলিড ইঞ্জিনিয়ারিং রুল হলো, সে মেইন কল স্ট্যাকের সিঙ্ক্রোনাস কোড এক্সিকিউট করা শেষ করে যখনই ফাঁকা হবে, সে রেগুলার লাইনে যাওয়ার আগে এই ভিআইপি মাইক্রো টাস্ক লাইনে আসবে এবং এখানে জমে থাকা সব কাজ আগে শেষ করবে, তারপর সে ম্যাক্রো টাস্ক কিউতে তাকাবে। প্রমিজের কলব্যাকগুলো এই ভিআইপি লাইনে ট্রাভেল করে বলেই তারা সেট টাইম আউটের আগে এক্সিকিউট হওয়ার সুযোগ পায়। আমাদের মিনি প্রমিজে আমরা এই ভিআইপি মেকানিজমটা বসাইনি দেখেই রিয়েল প্রমিস আমাদের চেয়ে অনেক বেশি ফাস্ট এবং প্রসিডিউরাল। সূর্য যেমন ডুবার আগে আকাশকে একটা সুন্দর গোধূলি রং উপহার দিয়ে যায়, চলুন আমরাও আজকের পুরো টিউটোরিয়ালের জিস্ট লাইনটা এক লাইনে মাথায় সেট করে নিই। একটা প্রমিস আন্ডার দ্য হুড মূলত 3টি কোরের উপর দাঁড়িয়ে আছে। একটা ইন্টারনাল স্টেট যা পুরোপুরি ইমিউটেবল বা অপরিবর্তনযোগ্য। 2, একটা ইন্টারনাল ভ্যালু যা সাকসেস ডেটা বা এরর রিজনকে হোল্ড করে। 3, কলব্যাক স্টোরেজ বা ফাঁকা এরে, যা এসিঙ্ক্রোনাস কাজ শেষ না হওয়া পর্যন্ত ফাংশনগুলোকে মেমোরিতে সেভ করে রাখে এবং পরে ভিআইপি লাইনে পুশ করে এক্সিকিউট করে। আই হোপ আজকের পর থেকে জাভাস্ক্রিপ্টের প্রমিস আপনার কাছে আর কোনো ম্যাজিক বা ব্ল্যাক বক্স মনে হবে না। আপনি এখন প্রমিসের ভেতরের পিওর ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারটা জানেন। স্ক্রিনের কোডগুলো একবার আপনারা নিজেরা কোড এডিটরে প্র্যাকটিস করে ফেলুন, নিজে নিজে একটা ট্রাই অথবা ফাইনালি মেথড ইমপ্লিমেন্ট করা ট্রাই করুন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে নিচ্ছি, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।